আজকে আজকে আমরা শিখবো হচ্ছে ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব কি? পরের টপিক ঘনত্ব। আচ্ছা, আমরা একটা জিনিস টার্ম আমরা দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করি, যে ঘন, কতটুকু ঘন। এখন ধরো যে আমি যদি এটার মধ্যে আমরা পানি রাখি, বলো পানি পানি হচ্ছে যতটুকু পানি যতটুকু ঘন, তার থেকে কি অবশ্যই কি মধু, অবশ্যই কি মধু কি বেশি ঘন না? ধরো যে এটা কি মধু যদি নেই, পানি থেকে কি মধু একটু ঘন বেশি। আমরা আমরা এটা বাস্তব বাস্তব উদাহরণ। আচ্ছা, মধু থেকে আরও কী কী ঘন আছে? আমরা যে ভেসলিন ইউজ করি, শীতকালে ঠোঁটে ভেসলিন দিই, ভেসলিনটা কি আরও ঘন না মধু থেকে? এইটাই তো ঘনত্ব। এটাকে বলা হয়, এই টার্মটাকে বলা হয় ঘনত্ব। তো এটাতে কি বোঝায়? পানির ভিতরে যে অণু পরমাণুগুলো আছে, যে অণুগুলো আছে, এটার তুলনামূলকভাবে একটু দূরে দূরে থাকে। বুঝতে পারতেছো? আমরা তো কঠিন, তরল, গ্যাস বুঝছি, এখন সব তরলই চিন্তা করো। তরলের মধ্যে তুলনামূলকভাবে একটু দূরে দূরে থাকে। তো অণু পরমাণুগুলো একই জায়গার মধ্যে, ধরো যে এখানে 100টা আছে, এখানে 100টা অণু আছে। কয়টা অণু আছে? 100টা অণু আছে। এখানে আছে একই জায়গার মধ্যে। তাহলে অণু পরমাণুগুলো একটু এইভাবে আছে। এখন যদি আমি একই জায়গার মধ্যে যদি আমি 200টা অণু দিই, 200টা অণু অথবা 200টা পরমাণু দিই, তাহলে কি হবে? অণু পরমাণুগুলিকে আরও ঘন হয়ে যাবে না একটু? মানে কি ঘনত্বটা তাহলে বেশি হয়ে যাবে, মানে ঘনত্ব মানে হচ্ছে তাহলে ঘনত্বটা আরও বেশি হয়ে গেছে না অণু পরমাণুগুলো? তো এটা বোঝা যাচ্ছে একই জায়গার মধ্যে 200টা পরমাণু দিলে কি অণু পরমাণুগুলো অনেক ঘন ঘন হয়ে গেছে, তার ফলে কি ঘনত্বটা বাইরে গেছে। এখন যদি ভেসলিনে ধরলাম যে আমি 500টা, একই জায়গার মধ্যে আমি 500টা পরমাণু দিলাম, তাহলে দেখো অণু পরমাণুগুলো অনেক কাছাকাছি আসবে। মানে একই জায়গার মধ্যে অনেকগুলা পরমাণু আছে, তাহলে তার ঘনত্বটা বেশি। তো ঘনত্বটা আমরা এইভাবে বুঝতে পারছি। এটা হচ্ছে আমরা নর্মাল নিয়মে বুঝলাম। তো ঘনত্ব যদি আমরা সূত্র, এটা হচ্ছে ঘনত্বের সূত্রটা আমরা এই যে দেখতেছি। আচ্ছা, ঘনত্ব সূত্রটা কি? আমরা ধরো যে আয়তন তো জানি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে উপরের পৃষ্ঠটাকে বলে ক্ষেত্রফল। কারণ ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা গুণ করি, এই যে উচ্চতা যদি গুণ করি, ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা গুণ করি, তাহলে দেখো আমরা একটা বক্সের মতো পাইছি। এতটুকু হচ্ছে ক্ষেত্রফল। আমাদের চিন্তা করি এই লাল পাটটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, নিচের জায়গাটা। ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতাটা গুণ করি, তাহলে আমরা কী পাবো? আয়তন পাবো। আয়তন, উচ্চতা, আয়তনকে বলা হয় বি দ্বারা প্রকাশ করা হয়। আয়তনকে বি দ্বারা প্রকাশ করা হয়। আর ক্ষেত্রফলকে বলা হয় এ। ক্ষেত্রফলকে বলা হয় এর সাথে যদি আমরা উচ্চতা গুণ করি, তাহলে আমরা পাবো কি? আয়তন। কথা বুঝতে পারছো? তাহলে আয়তন বুঝলাম। এখন বলছে একক আয়তনে যে পরিমাণ পরমাণু থাকে, পরমাণু যদি আমরা ভর ধরি, যে এম ধরি, পরমাণু ধর যে 1 কেজি আছে, 1 কেজি পরমাণু আমরা দিলাম। কথা বুঝতে পারতেছো? তো একক ভরে, একক আয়তনে যে পরিমাণ পরমাণু আছে, এটাকে বলা হয় কি? ঘনত্ব। তাহলে ঘনত্ব হচ্ছে, ঘনত্বকে রো বলা হয়। এটাকে বলা হয় কি? রো। আর ও, এটাকে বলা হয় ঘনত্বর চিহ্ন হচ্ছে রো। রো সমান সমান এম বাই বি। এম মানে তো এটার একক কি? উপর হচ্ছে কেজি। আর আয়তন কি? আয়তন একক হচ্ছে মিটার কিউব। কারণ কি? এই যে দৈর্ঘ্য, এটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ গুণ উচ্চতা, মিটার মিটার মিটার, 3টা মিটার, তাই মিটার কিউব হবে। কথা বুঝতে পারছো? আয়তনের একক হচ্ছে মিটার। তাহলে রো হচ্ছে এম বাই ভি। এই যে আমরা বুঝতে পারছি, এই যে রো সমান এম বাই বি, এই সূত্র আমরা, তার একক হচ্ছে কেজি প্রতি মিটার কিউবে, মানে প্রতি সেন্টিমিটার কিউবে, মিটার কিউব বা কিউবে কি পরিমাণ ভর আছে ওটাকে বলা হয় ঘনত্ব। অথবা যদি আমরা সেন্টিমিটার কিউব নিই, প্রতি সেন্টিমিটারে, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, প্রতি সেন্টিমিটারে কি পরিমাণ, কত গ্রাম পদার্থ আছে তাকে বলা হয় ঘনত্ব। সেন্টিমিটার হলে গ্রাম হবে, আর যদি মিটার হয় তাহলে আমরা কেজি হবে। এই জিনিসটা আমরা, যেমন বাতাসের ঘনত্ব হচ্ছে প্রতি সেন্টিমিটার কিউব, মানে সেন্টিমিটার কিউব মানে কি? আমরা যদি একটা বক্স নিই, যদি আমরা বক্স নিই, এই যে মানে বক্সের উচ্চতাও কত? বক্সের উচ্চতাও 1 সেন্টিমিটার, বক্সের দৈর্ঘ্য, এই যে ভূমিও 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতাও 1 সেন্টিমিটার, মানে একটা বক্সের মতো। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। এই বক্সটা যদি না বোঝা থাকবো, মানে আমরা একটা এরকম একটা বক্স নিলাম, দৈর্ঘ্য প্রস্থ সব সমান। এই যে আশা করি বুঝবা।
এই বক্সটা আঁকবো, মানে সব দিক দিয়ে সমান বক্স। এই যে লুডু যে খেলি লুডুর কোডের মতো। ওকে, ঘনত্বটা বুঝলাম, রো সমান m/v, প্রতি একক আয়তনে যে পরিমাণ ভর থাকে তাকে এই যে যেমন এখন কয়েকটা দেওয়া আছে, বাতাসের ঘনত্বটা, তারপর কি পানির ঘনত্ব দেখো 1, পানির ঘনত্ব আমরা নর্মালি কী ধরি 1 ধরি। বাতাসের ঘনত্ব কম, পাতলা অনেক কম, কারণ কি বাতাসে অনুপরমাণুগুলো ছড়াছিটা থাকে। কাচের ঘনত্ব বেশি, লোহার ঘনত্ব আরও বেশি, পারদের ঘনত্ব আরও বেশি, সোনার ঘনত্ব আরও বেশি, এই জন্য এগুলোর ভার বেশি। সোনা অনেক ভার, লোহা থেকে সোনার ভার দেখো অনেক, ঘনত্ব বেশি মানে তার ওজন বাড়ে। আচ্ছা, এখন যদি আমরা করি, ধরো যে ঘনত্ব কমে বাড়ে কিসের উপর নির্ভর করে? ঘনত্ব কমে বাড়ে ধরো তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কী? সব কিছুর সাথে তাপমাত্রার ঘনত্ব আছে, সম্পর্ক আছে, সব কিছুর সাথেই তাপমাত্রার একটা সম্পর্ক আছে। যদি আমরা তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক করি, দেখো তাপমাত্রা যদি বাড়ে, আমি তোমাকে কি বলছিলাম আগে, যে তাপমাত্রা যখন বাড়ে অনুপরমাণুগুলা আকর্ষণ শক্তি কমে যায়। একদম প্রথম ভিডিওতে বলছিলাম আকর্ষণ শক্তি কমে যায়, ফলে একটা আরেকটা থেকে দূরে সরে যায়, যে বরফ থেকে তরলে পরিণত হয়। আরও যখন তাপমাত্রা বাড়াবো অনুপরমাণুর আকর্ষণ শক্তি আরও কমে যাবে, একদম আকর্ষণ শক্তি শেষ হয়ে যাবে, তারপরে তারা গ্যাসে পরিণত হবে। মানে তাপমাত্রা বাড়ালে আকর্ষণ শক্তি কমে যায়। তো তাপমাত্রা যদি বাড়ায়, দেখো যদি তাপমাত্রা বাড়ায় আকর্ষণ শক্তি কমে যাবে। মোটমাট এইভাবে মনে রাখতে, আকর্ষণ শক্তি কমে গেলে কি হবে? তাদের দূরে সরে যেতে হবে, তারা একজন আরেকজন থেকে কি হবে? দূরে সরে যাবে। তো দূরে সরে গেলে আয়তন বাইরে যাবে। ধরো যে আগে এতটুকু জায়গায় ছিল, তারা যদি দূরে সরে যায়, এরকম একদম দূরে সরে যায়, তাহলে কি তার আয়তন বেড়ে গেছে না? দেখো এই পুরোটা হচ্ছে আয়তন। আগে ছিল এতটুক জায়গায়, কতটুক জায়গায় ছিল, আর এখন আছে কত? এতটুকু জায়গায়, এতটুকু আয়তনে আছে। তাহলে তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বাড়লে তাপমাত্রার সাথে হচ্ছে ঘনত্ব সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। ঘনত্ব হচ্ছে 1/, ঘনত্ব নিচে আছে মানে একটা বাড়লে আরেকটা কমে। তাপমাত্রা যদি বাড়ে ঘনত্ব হচ্ছে কি কমবে, কারণ কি দূরে সরে যাবে, আয়তন বেড়ে যাবে। তারপর তাপমাত্রা যদি কমে তাহলে ঘনত্ব কি হবে? বাড়বে। আচ্ছা, যদি এই জায়গাটা আবার না বোঝা থাকি, তাহলে যে কারণ আমরা বলি তাপমাত্রার সাথে কিসের সমানুপাতিক। দেখো এটা যদি আমরা আবার অন্য কালিতে লিখি, তাপমাত্রা কার সাথে সমানুপাতিক? তাপমাত্রা হচ্ছে সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়বে। আর এটাকে বলা ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে। তাপমাত্রার সমানুপাতিক হচ্ছে আয়তন। আমরা বলছি তাপমাত্রা যেহেতু বাড়ে, আয়তন কী হবে? বাড়বে, কারণ কি এই পদার্থগুলো দূরে সরে যাবে। তাপমাত্রা বাড়লে একটু চিন্তা করে বলা, ধরো যে একটা চিন্তা করবো, তাপমাত্রা যখন বাড়ে আয়তন বাড়ে, এইভাবে টপিকটা বুঝছো। কারণ আয়তন যদি বাড়ে, অনুপরমাণু তো আর বাড়তেছে না, আয়তন বাড়লে ঘনত্বটা কমে। তাপমাত্রা আয়তনের সমানুপাতিক, কিন্তু তাপমাত্রা ঘনত্বের কি? ব্যস্তানুপাতিক। আয়তন বাড়লে ঘনত্ব কমে, তাপমাত্রা বাড়লে ঘনত্বটা কি হবে? কমবে। এবং তাপমাত্রা যদি কমে ঘনত্বটা কি? বাড়ে। এখন হচ্ছে দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার এটা পড়বা। যেমন আমি তোমাকে একটা বলি, যখন আমরা এই যে গ্রীষ্মকালের প্রচণ্ড রোদের মাঝে যারা পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো, পুকুরের উপরের পানিটা গরম কিন্তু নিচের পানিটা কি ঠান্ডা। কারণ কি আমি বলি, যখন ধরো আমরা, আচ্ছা এর আগে আরেকটা যদি বোঝাই, এখন যদি আরেকটা করি, ধরো যে তুমি গ্যাসের চুলায় তুমি পানি ফোটাইতেছো, ওগুলো পানির তাপমাত্রা সমান। পানি যখন দিতেছো মূলত কি নিচের পানিগুলো কি বেশি গরম হবে না? নিচের পানিগুলো আগে গরম হবে, উপরের পানিগুলো পরে গরম হবে। এটা নর্মাল হচ্ছে আমাদের বুদ্ধি বলে। তো হয় কি, নিচের পানিগুলো যখন গরম হয় তখন পানির তাপমাত্রা বাড়লে কি হয়ে যায়? আয়তন কমে যায়। পানির তাপমাত্রা যখন বাড়ে আয়তনটা কি বেড়ে যায় না? কারণ কি ফুল্লাফাই পড়বে, আর ঘনত্বটা কি কমে যায়। ঘনত্ব কমে গেলে সে ভাসবে। ঘনত্ব কমে গেলে মনে রাখবে, যে ঘনত্ব কমে যায় সে পাতলা, সে ভাসে। এবং দেখো যখন নিচেরগুলো অনেক গরম হয় তারা পাতলা হয়ে যাবে, ঘনত্বটা কমে যায়, তারা উপরের দিকে চলে যায়। আর উপরের ঠান্ডা পানি সে নিচে চলে আসে। তার মানে কি, গরম পানিটা উপরে যায়, আবার উপরে ঠান্ডা পানি নিচে আসে, আবার গরম পানিটা উপরে যায়, আবার উপরে ঠান্ডা পানিটা কি নিচে আসে।
মানে তুলনামূলক ঠান্ডা পানিটা নিচে আসে। তো এইভাবে যখন পানি ফুটতে থাকে, মানে নিচের থেকে গরম পানিটা উপরের দিকে তো ফুটতে থাকে, আমরা দেখতে পারি ফুটতে থাকে। এই জন্য বলি যখন তাপ দেওয়া হয় ঘনত্বটা কী হয়ে যায়, কমে যায়। তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে, ঘনত্ব কমার কারণে সে উপরের দিকে যায় এবং উপরের ঠান্ডা পানি, ঘনত্ব বেশি পানি, ভার বেশি, সে নিচে চলে আসে। একেবারে গ্রীষ্মকালে যখন আমরা গোসল করি, পুকুরের উপরের পানিগুলো, এই যে উপরের পানিগুলা গরম থাকে, কারণ কি তাপটা উপর থেকে পড়তেছে। তাপটা কোথা থেকে পড়তেছে? উপর থেকে। তা উপরের গরম পানি পাতলা হয়ে আছে, উপরে আছে, নিচে ভারী পানি, ঘনত্ব বেশি, নিচেই থাকে, তাই এগুলো চেঞ্জ হয় না। কিন্তু আমরা চুলায় রান্না করলে সমস্ত পানি উপর নিচ হইতে হইতে কি আমাদের গরম হয় ঠিক মতো। ওকে, তাহলে আমরা এটা দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার এটা করবা। তারপর বেন অনুপাতে দেখেছি, এগুলো রিডিং করলে বুঝবা। এখন তরলের ভেতর চাপ, প্রেশার ইন লিকুইডস। তরলের ভেতর চাপ কি? আচ্ছা, আমরা যখন নর্মালি দেখো কি যেন বলে, নর্মালি যখন আমরা যে সমুদ্রে যারা সাঁতার কাটে বা পুকুরে যারা সাঁতার কাটে, পুকুরের উপরের পানিটা, আচ্ছা তার উপর আমরা একটা জিনিস বুঝাই দাও, যে আমরা যে পৃথিবী চাপটা আরেকটু বুঝি আমরা। ধরো যে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর চারপাশে, এটা যদি পৃথিবী হয়, চারপাশে একটা উচ্চতা নিয়ে এই জায়গাটা বায়ুমণ্ডল আছে। এটা যদি আমরা মানুষ দাঁড়ায় থাকি, তাহলে আমরা দেখো বাতাসে শ্বাস নেয়, বায়ুমণ্ডল মানে হচ্ছে বাতাস। মানুষ যদি দাঁড়ায় থাকে, বাতাসে শ্বাস নিতেছে, এটা কি বলা হয়? বায়ুমণ্ডল। এটাকে বলা হয় কি? বায়ুমণ্ডল। পৃথিবীর উপরে আর মানুষের মাথার উপরে দেখো অনেকগুলো বাতাসগুলো পৃথিবীতে সবাই কি চুম্বকের মতো টানে, তো এই বাতাসটাকেও সে টানতেছে। তো বাতাসটা আমার উপরে কি একটা চাপ প্রয়োগ করতেছে না আমার উপরে? দেখবা আমরা মাটিতে দাঁড়ায় থাকলে, ভূমিতে দাঁড়ায় থাকলে, সমতল মানে সমুদ্রের সামনে দাঁড়ালে যে পরিমাণ চাপ হয়, আমরা যখন পাহাড়ের উপর উঠবো, ধরো যে একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আছে এই মানুষটা, তাহলে তার চাপটা কম লাগবে। তার চাপটা কি লাগবে? কম লাগবে। সে কম চাপটা অনুভব করবে, তাকে নিজেকে পাতলা মনে হবে। কারণ কি? তার উপরে চাপটা কম পড়তেছে, বাতাসের চাপটা, কিন্তু তার কি বাতাসের চাপটা বেশি পড়তেছে। তাহলে চাপ জিনিসটা বুঝছো? তো বায়ুমণ্ডলীয় চাপকে বলা হয় 1 atm। বায়ুমণ্ডলীয় চাপকে বলা হয় কি? 1 atm। এটা আমরা অধ্যায়ের শেষে আরও পড়া আছে, এটা মনে রাখবো। বায়ুমণ্ডলের চাপকে বলা হয় 1 atm চাপ, মানে পুরো বায়ুমণ্ডল আমাদের উপর যে পরিমাণ চাপ দিতেছে, এটার পরিমাণ হচ্ছে 1 atm। এটা ধরে রাখি, এক বায়ুমণ্ডলীয় চাপ, এয়ার। ওকে, তারপরে ধরো যে সমুদ্রের পৃষ্ঠের কথা বলতেছি, যদি আমরা যারা সাঁতার কাটে, এটা যদি সমুদ্র হয়, এটা যদি সমুদ্র পৃষ্ঠে হয়, যত নিচে যাবে, ধরো এখানে একটা মানুষ আছে, তার উপরে শুধু এতটুকু প্রেশার পড়তেছে। যত নিচে যাবা, সে যদি এত নিচে যায়, তাহলে তার উপরে কি বেশি পরিমাণ প্রেশার পড়বে না? কতটুকু পানির